আজকের গল্পে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এক স্মৃতিভরা মুহূর্তে যেখানে ভালোবাসা, বেদনা, ভয় এবং নিঃসঙ্গতা মিলেমিশে এক হয়ে গেছে শব্দের প্রবাহে। গল্পের আলপনা চ্যানেলে আপনি নিয়মিত পাবেন অডিও গল্প, ছোট গল্প ও নতুন নতুন আয়োজন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। এই ভিডিওতে ব্যবহৃত গল্প, সংগীত বা চিত্রকলা যদি কোনো কপিরাইটযুক্ত উপাদানের উপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে তবে তা শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। আমরা কোনোভাবেই মূল স্রষ্টার কপিরাইট দাবি করছি না। আজকের গল্প সত্যজিৎ রায়ের দুই জাদুকর। 5, 6, 7, 8, 9, 10, 11। সুরপতি সুটকেস গোনা শেষ করে তার সহকারী অনিলের দিকে ফিরলেন। ঠিক আছে, সে বলল, এগুলো ব্রেক ভ্যানে তুলে দাও, 25 মিনিট বাকি আছে। আমি আপনার রিজার্ভেশন চেক করে নিয়েছি স্যার, অনিল বলল। এটা একটা কুপে, 2টো বার্থই আপনার নামে রিজার্ভ করা আছে, সব ঠিক হয়ে যাবে। তারপর সে একটু হেসে যোগ করল, গার্ড আপনার একজন ভক্ত, সে নিউ এম্পায়ারে আপনার শো দেখেছে, এদিকে আসুন স্যার। গার্ড বীরেন বক্সি একটি প্রসারিত হাত এবং চড়া হাসি নিয়ে এগিয়ে এলেন। আমাকে অনুমতি দিন, সে বলল, সেই বিখ্যাত হাতটি ধরে ঝাঁকাতে, যা এত আনন্দদায়ক সব কৌশল দেখিয়েছে। এটা সত্যিই সম্মানের। সুরপতি মণ্ডলের 11টি সুটকেসের দিকে তাকালেই বোঝা যেত তিনি কে। প্রত্যেকটির গায়ে তার 2 পাশ এবং ঢাকনার ওপর বড় অক্ষরে লেখা ছিল মণ্ডলস মিরাকেলস। তার আর কোনো পরিচয়ের প্রয়োজন ছিল না। কলকাতার নিউ এম্পায়ার থিয়েটারে তার শেষ ম্যাজিক শোয়ের পর মাত্র 2 মাস কেটেছে, যেখানে একটি বিশাল জাদু প্রদর্শনীতে বারবার বজ্রঘোষ করতালি দিয়ে সত্যিকারের প্রশংসা জানানো হয়েছিল। খবরের কাগজগুলোতেও প্রশংসামূলক রিভিউ প্রকাশিত হয়েছিল। জনপ্রিয়তার কারণে 1 সপ্তাহের শো 4 সপ্তাহ পর্যন্ত বাড়াতে হয়েছিল। শেষ পর্যন্ত সুরপতিকে কর্তৃপক্ষকে ক্রিসমাসের ছুটিতে আরও একটি শোয়ের প্রতিশ্রুতি দিতে হয়েছিল। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় জানাবেন, গার্ড বলল যখন সে সুরপতিকে তার কূপে ঢুকিয়ে দিচ্ছিল। সুরপতি চারদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছোট কামরাটি তার ভালো লেগেছিল। ঠিক আছে তাহলে স্যার, আমি কি এখন আসতে পারি? অনেক ধন্যবাদ। গার্ড চলে গেল। সুরপতি সিগারেট ধরাল এবং আনমনে জানালার বাইরে তাকিয়ে রইল। সে অনুভব করল এটা তার সাফল্যের কেবল শুরু। উত্তরপ্রদেশ, দিল্লি, আগ্রা, এলাহাবাদ, বারাণসী, লখনৌ আরও অনেক রাজ্য ঘোরার ছিল, আরও অনেক অনেক জায়গায় যাওয়ার ছিল। একটা সম্পূর্ণ নতুন জগৎ তার জন্য অপেক্ষা করছিল। সে বিদেশে যাবে এবং দেখাবে কিভাবে বাংলার এক তরুণ বিশ্বের যে কোনো জায়গায় সফল হতে পারে, এমনকি আমেরিকাতেও, যে দেশ বিখ্যাত হুডিনিকে জন্ম দিয়েছে। হ্যাঁ, সে তাদের সবাইকে দেখাবে। এটা কেবল শুরু। অনিল হাঁপাতে হাঁপাতে এলো। সব ঠিক আছে, সে বলল। তালাগুলো চেক করেছ? হ্যাঁ স্যার, ভালো। আমি আপনার দিক থেকে 3য় বগিতে আছি। তারা কি লাইন ক্লিয়ার সিগন্যাল দিয়েছে? তারা দিতেই চলেছে। আমি এখন যাই স্যার। বর্ধমানে 1 কাপ চা খাবেন? হ্যাঁ, ভালো হবে। তাহলে আনব। অনিল চলে গেল। সুরপতি সিগারেট ধরাল এবং আনমনে জানালার বাইরে তাকিয়ে রইল। ঠাসাঠাসি ভিড়, কুলিদের ছুটাছুটি এবং হকারদের হাঁকডাকের দৃশ্য শীঘ্রই মিলিয়ে গেল। তার মন শৈশবে ফিরে গেল। তার এখন 33 বছর বয়স, কিন্তু সেই বিশেষ দিনে তার বয়স 8-এর বেশি ছিল না। যে ছোট গ্রামে সে থাকত সেখানে এক বিশাল ভিড়ের চারপাশে একজন বৃদ্ধা মহিলার সামনে একটি পাটের ব্যাগ নিয়ে বসেছিল। তার বয়স কত হতে পারে? 60, 90, যে কোনো কিছু হতে পারত। তার বয়স কোনো ব্যাপার ছিল না। ব্যাপার ছিল সে তার হাত দিয়ে কি করছিল। সে যে কোনো জিনিস, একটি মুদ্রা, একটি মার্বেল, একটি লাট্টু, একটি সুপারি, এমনকি একটি পেয়ারাও নিতেন এবং চোখের পলকে তা অদৃশ্য করে দিতেন। সেই বৃদ্ধা অবিরাম কথা বলে যেতেন যতক্ষণ না হারিয়ে যাওয়া জিনিসটি কোথা থেকে যেন আবার হাজির হতো।
তিনি কালু কাকার কাছ থেকে একটি টাকা নিলেন এবং সেটি অদৃশ্য হয়ে গেল। খুব বিরক্ত হয়ে কালু কাকা মেজাজ হারাতে শুরু করলেন। বৃদ্ধা খিলখিল করে হেসে উঠল এবং এই তো টাকাটি সবার দেখার জন্য আবার সামনে চলে এলো। কালু কাকার চোখ প্রায় কপালে উঠল। সেই দিনের পর থেকে সুরপতি আর কোনো কিছুতে ঠিকমতো মন দিতে পারত না। সে আর কখনো সেই বৃদ্ধাকে দেখেনি, আর কোথাও এমন চমকপ্রদ প্রদর্শনীও সে দেখেনি। সে যখন আরও পড়াশোনার জন্য কলকাতায় এসেছিল তখন তার বয়স ছিল 16। কলকাতায় আসার পর সে প্রথমেই যা করল তা হল যত বেশি সম্ভব জাদুর বই কেনা এবং সেগুলোতে শেখানো কৌশলগুলো অনুশীলন শুরু করা। এর মানে ছিল ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে কয়েক প্যাকেট তাস নিয়ে দাঁড়িয়ে থাকা, ধাপে ধাপে নির্দেশাবলী অনুসরণ করা। ধীরে ধীরে কিন্তু শীঘ্রই সে সব আয়ত্ত করে ফেলল। তারপর বন্ধুদের আয়োজিত ছোট ছোট মিলনসভা ও পার্টিতে সে পারফর্ম করতে শুরু করল। কলেজে ২য় বর্ষে পড়ার সময়ে তার এক বন্ধু গৌতম সুরপতিকে তার বোনের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিল। পরে এটি সুরপতির জাদুকর হিসাবে প্রশিক্ষণের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় সন্ধ্যা হিসাবে প্রমাণিত হয়েছিল, কারণ সেই দিনই সে প্রথম ত্রিপুরা বাবুর সাথে দেখা করেছিল। সুইনহো স্ট্রিটের একটি বাড়ির পেছনে একটি বিশাল শামিয়ানা দাঁড়িয়েছিল। ত্রিপুরাচরণ মল্লিক তার নিচে বসেছিলেন। চারপাশে অন্যান্য বিয়ের অতিথিরা তাকে ঘিরে রেখেছিল। প্রথম দৃষ্টিতে তাকে বেশ সাধারণ মনে হয়েছিল, কিন্তু ৪৮ বছর বয়সী, একপাশে সিথিকাটা কোঁকড়ানো চুল, ঠোঁটে হাসি, মুখের কোণায় পানের রস লেগেছিল। সে এমন একজন মানুষ ছিল যাকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মধ্যে দেখা যায়, কিন্তু তার সামনের তোষকের ওপর যা ঘটছিল তা একটু কাছ থেকে দেখলেই একজনের বিচার দ্রুত বদলে যেত। সুরপতি প্রথমে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। একটি রূপার মুদ্রা প্রায় ১ গজ দূরে রাখা একটি সোনার আংটির দিকে গড়িয়ে গেল। এটি আংটির পাশে থেমে গেল এবং তারপর দুটিই গড়িয়ে ত্রিপুরা বাবুর কাছে ফিরে এলো। এমনকি বিস্ময়ের ধাক্কা থেকে গৌতমের চাচা দুর্ঘটনাক্রমে একটি দেশলাই বাক্স মেঝেতে ফেলে দিলেন। সব কাঠি ছড়িয়ে পড়ল। ওগুলো তুলতে যাবেন না, ত্রিপুরাবাবু বললেন, আমি আপনার জন্য তুলে দেব। হাতের এক ঝটকায় তিনি দেশলাই কাঠিগুলো তোষকের উপর এক স্তূপে রাখলেন। তারপর বাঁ হাতে খালি দেশলাই বাক্সটি নিয়ে ডাকতে লাগলেন, এসো আমার কাছে, আমার প্রিয়, এসো এসো এসো। কাঠিগুলো একে একে বাতাসে উঠে বাক্সের মধ্যে ফিরে আসতে লাগল, যেন তারা তার পোষা প্রাণী, যারা তাদের মালিকের আদেশ মানতে অভ্যস্ত। খাওয়ার পর সুরপতি সরাসরি তার কাছে গেল। ত্রিপুরাবাবু তার আগ্রহ দেখে খুব বিস্মিত হলেন। আমি কখনো কাউকে জাদু শিখতে আগ্রহী দেখিনি, বেশিরভাগই শুধু একটা পারফরমেন্স দেখে খুশি হয়, তিনি বললেন। সুরপতি ২ দিন পর তার বাড়িতে গেল। আসলে সেটা বাড়ির চেয়ে অনেক কম ছিল। ত্রিপুরাবাবু একটি পুরনো এবং জীর্ণ বোর্ডিং হাউসের একটি ছোট ঘরে থাকতেন। দারিদ্র্য প্রতিটি কোণ থেকে উঁকি দিচ্ছিল। ত্রিপুরাবাবু তাকে বললেন যে তিনি কিভাবে তার জাদুর শো করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। তিনি প্রতি শোতে ৫০ টাকা নিতেন, কিন্তু খুব বেশি আমন্ত্রণ পেতেন না। সুরপতি শীঘ্রই এর মূল কারণ আবিষ্কার করলেন, যে এর কারণ ছিল ত্রিপুরাবাবুর নিজের উৎসাহের অভাব। সুরপতি কল্পনাও করতে পারছিল না যে এত প্রতিভাবান একজন মানুষ কিভাবে তার উৎসাহ সম্পূর্ণ হারিয়ে ফেলতে পারে। যখন সেই কথা উল্লেখ করল তখন ত্রিপুরাবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশি শো করার চেষ্টা করে কি লাভ? কতজন মানুষ আগ্রহী হবে? কতজন মানুষ একজন সত্যিকারের শিল্পীর প্রতিভাকে মূল্যায়ন করে? আপনি নিজেই তো দেখলেন, সেই বিয়েতে খাবার ঘোষণা হওয়ার সাথে সাথে সবাই কিভাবে ছুটে গেল। আপনি ছাড়া আর কি কেউ আমার কাছে ফিরে এসেছিল? এরপর সুরপতি তার বন্ধুদের সাথে কথা বলে কিছু শোয়ের ব্যবস্থা করল। ত্রিপুরাবাবু তাকে তার শিল্প শেখাতে রাজি হলেন, সম্ভবত আংশিকভাবে কৃতজ্ঞতাবশত এবং আংশিকভাবে ছেলেটির প্রতি সত্যিকারের স্নেহের কারণে। আমি কোনো পারিশ্রমিক চাই না, তিনি দৃঢ়ভাবে বললেন। আমি শুধু খুশি যে আমি যা শিখেছি তা নেওয়ার মতো কেউ থাকবে। তবে মনে রাখবেন, আপনাকে ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করে কিছু শেখা যায় না। যদি আপনি কিছু ভালোভাবে শেখেন তাহলে আপনি সৃষ্টির মধ্যে কি আনন্দ আছে তা জানতে পারবেন। আপনার কাছে অবিলম্বে প্রচুর সাফল্য বা খ্যাতি আসবে এমনটা আশা করবেন না। তবে আমি জানি আপনি আমার চেয়ে জীবনে অনেক ভালো করবেন,
কারণ আপনার মধ্যে এমন কিছু আছে যা আমার নেই, উচ্চাকাঙ্ক্ষা। সামান্য স্নায়বিক হয়ে সুরপতি জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে আপনার সব শেখাবেন, মুদ্রা এবং আংটির সেই খেলাটা? ত্রিপুরাবাবু হাসলেন। আপনাকে ধাপে ধাপে হাঁটতে শিখতে হবে। ধৈর্য এবং অধ্যাবসায় এই শিল্পের মূল শব্দ। এটি প্রাচীনকালে বিকশিত হয়েছিল, যখন মানুষের ইচ্ছাশক্তি এবং একাগ্রতা অনেক তীব্র ছিল। আধুনিক মানুষের পক্ষে সেখানে পৌঁছানো সহজ নয়। আমি কী পরিমাণ চেষ্টা করেছি তা আপনি জানেন না। সুরপতি নিয়মিত ত্রিপুরাবাবুর কাছে যেতে শুরু করল, কিন্তু প্রায় 6 মাস পর এমন কিছু ঘটল যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দিল। একদিন কলেজে যাওয়ার পথে সুরপতি চৌরঙ্গীর দেওয়াল জুড়ে অনেক রঙিন পোস্টার দেখতে পেল। শেফালো দ্য গ্রেট তাতে লেখা ছিল। একটু কাছ থেকে দেখলে দেখা গেল শেফালো একজন ইতালীয় জাদুকর, যিনি তার সহকারী ম্যাডাম পালারমোর সাথে কলকাতায় আসছেন। তারা নিউ এম্পায়ারে পারফর্ম করছিলেন। সুরপতি 1 টাকার একটি আসনে বসে প্রতিটি বিষয়ে দেখছিল, বইয়ে সম্পূর্ণ মগ্ন হয়ে। তার চোখের সামনেই পুরুষরা ধোঁয়ার মেঘে অদৃশ্য হয়ে যাচ্ছিল, এবং তারপর আলাদিনের জিনের মতো সেই একই ঘূর্ণায়মান একটি মেয়েকে একটি কাঠের বাক্সে রাখা হয়েছিল। শেফালো বাক্সটিকে দুভাগ করে কেটে ফেললেন, কিন্তু মেয়েটি অন্য একটি বাক্স থেকে হাসি মুখে বেরিয়ে এলো। যখন সুরপতি সেই রাতে হাততালি দিতে দিতে তার হাত ব্যথা হয়ে গিয়েছিল, সে শেফালোকে মনোযোগ দিয়ে দেখছিল। তাকে একজন জাদুকরের মতোই একজন ভালো অভিনেতা মনে হচ্ছিল। তার হাতে ছিল একটি জাদুর কাঠি এবং মাথায় একটি টুপি থেকে অনবরত জিনিসের স্রোত বেরিয়ে আসছিল। সে একবার তাতে হাত ঢুকিয়ে খরগোশের কান ধরে বের করে আনল। সেই নিরীহ প্রাণীটি তার লম্বা কান নাড়ানো শেষ করার আগেই একে একে একটার পর একটা পায়রা বেরিয়ে এলো। 1, 2, 3, 4। তারা মঞ্চের চারপাশে উড়তে শুরু করল। এর মধ্যে শেফালো টুপি থেকে প্রচুর চকলেট বের করে দর্শকদের দিকে ছুঁড়তে শুরু করলেন। সুরপতি আরও একটি জিনিস লক্ষ্য করল। শেফালো পারফর্ম করার সময় এক মুহূর্তের জন্য কথা বলা বন্ধ করেননি। সে পরে জানতে পারল যে এটিকেই জাদুকরের বচন বলা হয়। যখন দর্শক তার অনবরত কথার স্রোতে মুগ্ধ হয়ে থাকত, তখন জাদুকর নীরবে তার কৌশলগুলি সম্পাদন করত। হাতের দ্রুততা, ছোট ছোট প্রতারণা। কিন্তু ম্যাডাম পালারমো ভিন্ন ছিলেন। তিনি একটিও কথা বলেননি। তাহলে কিভাবে তিনি সবাইকে প্রতারিত করতেন? সুরপতি পরে এর উত্তর জানতে পারল। মঞ্চে এমন কিছু জিনিস দেখানো সম্ভব ছিল যেখানে জাদুকরের নিজের হাতের খুব কম কাজ থাকত। সব কিছু উচ্চ যান্ত্রিক সরঞ্জাম দ্বারা নিয়ন্ত্রিত হতো, যা একটি কালো পর্দার পেছন থেকে মানুষেরা পরিচালনা করত। একজন মানুষকে ধোঁয়ায় অদৃশ্য করে দেখানো বা একটি মেয়েকে 2 ভাগে কেটে ফেলা, দুটোই এমন কৌশল ছিল যা সম্পূর্ণভাবে সরঞ্জাম ব্যবহারের ওপর নির্ভরশীল। যার পর্যাপ্ত টাকা ছিল সে সরঞ্জাম কিনে মঞ্চে পারফর্ম করতে পারত, কিন্তু অবশ্যই কাউকে এই শিল্পটি জানতে হতো। উপস্থাপনা তাও ছিল খুবই চটকদার, গ্ল্যামারের চূড়ান্ত স্পর্শসহ। কেউই কিছু বলতে পারল না। সুরপতি কামরা থেকে বেরিয়ে এলেন, তার প্রিয়তমাসহ। ট্রেন মাত্রই স্টেশন থেকে বের হতে শুরু করেছে। সে সময় বাইরে থেকে তার কামরার দরজা খুলে দেওয়া হলো। সুরপতি হতবাক হয়ে দেখল যে বাইরে একজন মানুষ। ভগবান, সে তো ত্রিপুরেশ্বরবাবু! ত্রিপুরেশ্বরবাবুর সাথে অতীতের বহু ঘটনা তার মনে পড়ল। পরিচিত এক ব্যক্তি হিসেবে তিনি তার সম্পর্কে অনেক কিছু ভাবতেন, কিন্তু ত্রিপুরাবাবুর কামরায় এই ঘটনার পর তার অতীতের আরও বহু ঘটনা যেন গুরুত্বহীন মনে হল। সুরপতি বাকরুদ্ধ রইল। ত্রিপুরাবাবু তার কপাল থেকে ঘামের ফোঁটা মুছে নিলেন, তার পাশে বসে থাকা বেঞ্চে বসে পড়লেন। তারপর তিনি সুরপতির দিকে তাকিয়ে হাসলেন। আশ্চর্য, তুমি এখনও বেঁচে আছো? সুরপতি গিলে ফেললেন। হ্যাঁ, আমি আশ্চর্য হলাম। সত্যি বলতে, তুমি এখনও বেঁচে আছো কিনা আমি নিশ্চিত ছিলাম না। হ্যাঁ, আমি তোমার বোর্ডিং হাউস থেকে বেরিয়ে এসে কলেজ শেষ করলাম। তোমার রুম লক ছিল। ম্যানেজার আমাকে বলেছিল তুমি গাড়ি নিয়ে বাইরে গেছো। ত্রিপুরেশ্বরবাবু হাসলেন। সেটা বরং ভালোই হয়েছিল। অন্তত আমি আমার সমস্ত উদ্বেগ আর দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছিলাম।
ও হ্যাঁ, একটা ছায়া সুরপতির মুখের ওপর দিয়ে সরে গেল। তুমি কি সত্যিই আমার কথা ভাবছিলে? তুমি কি এখনও কাজ করছো? দুর্দান্ত। সুরপতি কিছুটা বিব্রত হলেন। বলো না ত্রিপুরেশ্বর বাবু, আমি তোমাকে কিভাবে ভুলে গেলাম? তুমি তো আমাদের দিনের মাস্টার মশাই। এই প্রথমবার আমি বেঙ্গল থেকে কোনো পেশাদার জাদুকরকে দেখতে পেলাম। তুমি কি সেটা জানতে? ত্রিপুরেশ্বর বাবু মাথা নাড়লেন। হ্যাঁ, আমি তোমার সম্পর্কে সবই জানি। তুমি জানো কেন আমি গত 12 বছর ধরে তোমার কর্মজীবনের এত কাছাকাছি ছিলাম? যখন তোমার শো নিউ এম্পায়ারে ছিল, আমি সেখানে প্রথম দিন গিয়েছিলাম এবং শেষ সারিতে বসেছিলাম। যখন তোমাকে সবার প্রশংসা করতে দেখেছিলাম, আমি খুব গর্বিত ছিলাম। কিন্তু তিনি থামলেন। সুরপতি কিছুই বলতে পারলেন না। বলার মতো খুব সামান্যই ছিল। ত্রিপুরেশ্বর বাবুর বিরুদ্ধে তিনি খুব সামান্যই দোষ দিতে পারতেন, যদি তিনি অনুভব করতেন এবং চলে যেতেন। কিন্তু ত্রিপুরেশ্বর বাবুকে শুরু থেকেই সমর্থন করার জন্য সুরপতি কিছুই করেননি। তিনি কি করেছেন তার জন্য তিনি খুশি ছিলেন না। কিন্তু এই দিনগুলিতে ত্রিপুরা বাবুকে তার প্রাথমিক জীবন সম্পর্কে কি করতে হয়েছিল? তার আদি দিনগুলো ছিল বেশ শান্ত। তার মনে কৃতজ্ঞতা জেগে উঠল। ত্রিপুরেশ্বর বাবু আবার কথা বলতে শুরু করলেন। হ্যাঁ, আমি সেদিন তোমার সাফল্য দেখে গর্বিত হয়েছিলাম। তুমি জানো কেন? কারণ যে পথ তুমি বেছে নিয়েছ তা একজন সত্যিকারের জাদুকরের পথ। তুমি তোমার দর্শকদের বিনোদন দিতে এবং এই সমস্ত গ্যাজেট ব্যবহার করে তাদের মুগ্ধ করতে সক্ষম হতে পারো। কিন্তু তোমার কোনো সাফল্যই তোমার নিজের হবে না। তুমি মনে রাখো যে এটি আমার দয়া। সুরপতি স্মৃতিশক্তি ভুল করেনি। ত্রিপুরেশ্বর বাবু তাকে তার সেরা কৌশল শেখাতে এসেছিলেন বলেও তার মনে পড়ল। তোমার আরও একটু সময় দরকার, তিনি বলেছিলেন, কিন্তু সঠিক সময় নয়। তারপর সুরপতি ত্রিপুরাবাবুকে খুঁজে না পেয়ে আরও 2 মাস পর চলে গেলেন। কিন্তু তার মন শেফাল্য এবং তার নিজের স্বপ্নপূরণে ব্যস্ত ছিল। তিনি সারা বিশ্বে ভ্রমণ করতে, প্রতিটি শহরে শো দেখাতে, সবার কাছে পরিচিত একটি নাম হতে চেয়েছিলেন, যেন হাততালি আর প্রশংসা তাকে স্বাগত জানায়। ত্রিপুরেশ্বর বাবু জানালার দিকে তাকিয়েছিলেন, চিন্তিত মুখে। সুরপতি তাকে আরেকটু কাছ থেকে দেখল। তার সমস্ত চুল ধূসর হয়ে গেছে, তার ত্বক কুঁচকে গেছে, তার চোখ গভীর কোটরে ঢুকে গেছে, কিন্তু তার চোখে ডিম হালকা হয়ে উঠেছে। তার দৃষ্টিশক্তি কি বিস্মিত হয়ে আছে? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি কেন তুমি এই পথ বেছে নিয়েছ। আমি বিশ্বাস করি, এবং সম্ভবত আমি আংশিকভাবে দায়ী, যে এই সরলতা নিজেই প্রায়শই পুরস্কৃত হয় না। একটি মঞ্চ পরিবেশনার জন্য গ্ল্যামার এবং পরিশীলতার স্পর্শ প্রয়োজন, তাই না? সুরপতি দ্বিমত করেননি। শেফাল্যর পারফরম্যান্স তাকে বোঝাতে পেরেছিল। কোনো ক্ষতে জিনিসগুলো আজ ভিন্ন ছিল। একজন কিভাবে একদিনে সম্পন্ন করতে পারে? যদি সে অনাহারে থাকে তবে সফল হবে। সুরপতির প্রতিটি ক্ষেত্রে সম্মান ছিল, তার সমস্ত কৌশল ছাড়াই। কিন্তু সেই ধরনের জাদু তার ছিল না। অতএব সে ভিন্ন পথ বেছে নিল। সে ত্রিপুরেশ্বর বাবুকে অনেক কিছু বলল, যিনি উত্তেজিত হয়ে উঠলেন। বেঞ্চে বসে তিনি আগ্রহের সাথে সামনের দিকে ঝুঁকে পড়লেন। শুনুন সুরপতি, তিনি বললেন, যদি আপনি সত্যিকারের জাদু কি তা জানতেন, তাহলে আপনি সরলতার পেছনে ছুটতেন না, যদিও এর জন্য অনেক বছরের সতর্ক অনুশীলনের প্রয়োজন। এর থেকে আরও অনেক কিছু জাদু। সম্মোহন। শুধু ভাবুন, আপনি সম্পূর্ণরূপে টেলিপ্যাথি এবং চিন্তা পঠনের মাধ্যমে একজন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি কারোর মধ্যে প্রবেশ করতে পারেন যে তার নারী অনুভব করে চিন্তা করছে। আপনি যদি এমন কারো কথা ভাবতে পারেন যে আপনার স্পন্দনে সাড়া দিচ্ছে, তাহলে আপনি নিজেকে তার মধ্যে প্রবেশ করাচ্ছেন। এই শিল্পে দক্ষতা অর্জন করতে আপনাকে এমনকি কোনো ব্যক্তিকে স্পর্শও করতে হবে না। আপনাকে কেবল 1 মিনিট তার দিকে তাকিয়ে থাকতে হবে এবং আপনি তার চিন্তা পড়তে পারবেন। এটাই সবচাইতে বড় জাদু। এতে যন্ত্রপাতির কোনো প্রয়োজন নেই। যা প্রয়োজন তা হল নিষ্ঠা, একাগ্রতা এবং গভীর মনোযোগ। ত্রিপুরাবাবু দম নিতে থামলেন। তারপর তিনি সুরপতির কাছে এসে বললেন, আমি তোমায় এই সব শেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি অপেক্ষা করতে পারোনি। বিদেশ থেকে আসা এক প্রতারক তোমার মাথা ঘুরিয়ে দিয়েছে। তুমি সঠিক পথ ছেড়ে বিপথে চলে গেছ, কেবল লোক দেখানো আর চটকদারির জগতে দ্রুত অর্থ উপার্জনের জন্য। সুরপতি নীরব রইল। এর কোনো কিছুই সে অস্বীকার করতে পারল না। ত্রিপুরাবাবুকে একটু নরম হতে দেখা গেল। তিনি সুরপতির কাঁধে হাত রেখে নরম সুরে বলতে লাগলেন,
আমি আজ কেবল একটি অনুরোধ করতে এসেছি। এতক্ষণে হয়তো তুমি অনুমান করে ফেলেছ যে আমার আর্থিক অবস্থা খুব ভালো নয়। আমি অনেক কৌশল জানি, কিন্তু টাকা উপার্জনের কৌশলটা এখনও শিখতে পারিনি। আমি জানি এর একমাত্র কারণ হল আমার উচ্চাকাঙ্ক্ষার অভাব। আজ আমার নিজের জীবিকা নির্বাহের চেষ্টা করার মতো আর শক্তি নেই। আমি শুধু এটুকু নিশ্চিত যে তুমি আমাকে সাহায্য করবে, এমনকি যদি তার জন্য কোনো ত্যাগ স্বীকারও করতে হয়। সুরাপতি, আমার জন্য এটা করো, আর আমি প্রতিজ্ঞা করছি যে তোমাকে আর বিরক্ত করব না। সুরাপতি বিভ্রান্ত হল। লোকটি কী ধরনের সাহায্য চাইছিল? ত্রিপুরাবাবু বলতে লাগলেন, এখন আমি যা বলতে যাচ্ছি তা তোমার কাছে ধৃষ্টতা মনে হতে পারে, তবে আমি কোনো অর্থ চাই না। আমার এই বৃদ্ধ বয়সে একটি অদ্ভুত ইচ্ছা হয়েছে। আমি একটি বিশাল দর্শকের সামনে মঞ্চে একটি অনুষ্ঠান পরিবেশন করতে চাই। আমি তাদের প্রথম ও শেষবারের মতো সেরাটা দেখাতে চাই, কিন্তু আমি এই ভাবনাটা মাথা থেকে সরাতে পারছি না। একটি শীতল হাত সুরাপতির হৃদয়ে চেপে ধরল। ত্রিপুরাবাবু অবশেষে লখনৌতে অনুষ্ঠান করতে এসেছেন, তাই না? ধরো, শেষ মুহূর্তে তুমি অসুস্থ হয়ে পড়লে। তুমি নিশ্চয়ই তোমার দর্শকদের হতাশ করতে পারো না। ধরো অন্য কেউ তোমার জায়গা নিল। সুরাপতি সম্পূর্ণ হতবাক হয়ে গেল। সে এসব কী বলছিল? সে নিশ্চয়ই খুব মরিয়া, তা না হলে এমন অদ্ভুত প্রস্তাব দিত না। ত্রিপুরাবাবু বললেন, তোমাকে কেবল বলতে হবে যে একটি অনিবার্য কারণে তুমি অনুষ্ঠান করতে পারবে না, কিন্তু তোমার গুরু তোমার জায়গা নেবেন। মানুষ খুব দুঃখিত ও মর্মাহত হবে? আমি তা মনে করি না। আমি বিশ্বাস করি যে তারা আমার অনুষ্ঠান উপভোগ করবে, কিন্তু তা সত্ত্বেও আমি প্রস্তাব করছি যে প্রথম সন্ধ্যার আয়ের অর্ধেকটা নেবে। আমি বাকিটা নিয়েই বেশ খুশি থাকব। এরপর তুমি নিজের পথে চলে যেতে পারো। আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না, তবে তোমাকে আমাকে এই সুযোগটা দিতে হবে। সুরাপতি, কেবল এই একবার। অসম্ভব! সুরাপতি রেগে গেল। তুমি যা প্রস্তাব করছ তা একেবারেই অসম্ভব। তুমি জানো না কখন আমি বাংলার বাইরে অনুষ্ঠান করতে যাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ না যে লখনৌয়ের এই অনুষ্ঠানটি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? তুমি কি সত্যিই আশা করছ যে আমি আমার নতুন কর্মজীবন মিথ্যা দিয়ে শুরু করব? তুমি এমনটা ভাবতেও পারলে কি করে? ত্রিপুরাবাবু তাকে একটি শান্ত স্থির দৃষ্টি দিলেন। তারপর তার কণ্ঠস্বর রেলের কামরা জুড়ে ছড়িয়ে পড়ল। সব শব্দের ওপরে স্পষ্ট শোনা গেল, তুমি কি এখনও মুদ্রা আর আংটি দিয়ে সেই পুরনো কৌশলটায় আগ্রহী? সুরাপতি চমকে উঠল, কিন্তু ত্রিপুরাবাবুর চোখের চাহনি বদলায়নি। কেন? সুরাপতি জিজ্ঞেস করল। ত্রিপুরাবাবু মৃদু হেসে বললেন, যদি তুমি আমার প্রস্তাব গ্রহণ করো, আমি তোমাকে কৌশলটি শেখাব। যদি না করো। হাওড়াগামী একটি ট্রেনের উচ্চ শব্দে তার কণ্ঠস্বর এই মুহূর্তে ডুবে গেল, যা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। এর ঝলমলে আলো তার চোখের অদ্ভুত উজ্জ্বলতাকে প্রতিফলিত করল। আর যদি না করি? সুরাপতি নরম সুরে জিজ্ঞেস করল, যখন শব্দ কমে গিয়েছিল। তুমি আফসোস করবে। এমন কিছু আছে যা তোমার জানা উচিত। যদি আমি দর্শকদের মধ্যে উপস্থিত থাকি, তাহলে তুমি তাকে একজন জাদুকর, যে কোনো জাদুকরকে অনেকটা বিব্রত করতে পারবে। আমি তাকে পুরোপুরি অসহায় করে দিতে পারি। ত্রিপুরাবাবু তার পকেট থেকে এক প্যাকেট তাস বের করলেন। চলো দেখি তুমি কতটা পারো। তুমি কি এই গোলামটিকে পেছন থেকে সামনে এনে এই 3 তাসের ওপর রাখতে পারবে মাত্র এক হাতের নড়াচড়াই? এটি ছিল সুরাপতির শেখা প্রথম জিনিসগুলোর মধ্যে একটি। 16 বছর বয়সে এটি আয়ত্ত করতে তার মাত্র 7 দিন লেগেছিল। আর আজ? সুরাপতি তাসের প্যাকেটটি নিল এবং বুঝল যে তার আঙুল অসাড় হতে শুরু করেছে। তারপর অসারতা তার কবজি, কনুই এবং শেষ পর্যন্ত পুরো বাহুতে ছড়িয়ে পড়ল, যা অবশ হয়ে গেল। বিফল অবস্থায় সুরাপতি ত্রিপুরাবাবুর দিকে তাকাল। তার মুখ অদ্ভুত হাসিতে বাঁকানো ছিল এবং চোখ সরাসরি সুরাপতির চোখের দিকে তাকিয়েছিল। সেগুলোর চাহনি প্রায় অমানবিক ছিল। সুরাপতির কপালে ছোট ছোট ঘামের কণা দেখা দিল। তার সারা শরীর কাঁপতে শুরু করল। এখন কি তুমি আমার শক্তিতে বিশ্বাস করো? তাসের প্যাকেট সুরাপতির হাত থেকে পড়ে গেল। ত্রিপুরাবাবু যত্ন করে সেটি তুলে নিলেন এবং বললেন, এখন কি তুমি আমার প্রস্তাবে রাজি হবে? সুরাপতি কিছুটা স্বস্তি বোধ করতে শুরু করল। অসারতা কমছিল। তুমি কি সত্যিই আমাকে সেই পুরনো কৌশলটি শেখাবে? সে ক্লান্ত স্বরে জিজ্ঞেস করল। ত্রিপুরাবাবু একটি আঙুল তুলে বললেন, তোমার বুড়ু শ্রীযুক্ত ত্রিপুরাচরণ মল্লিক তোমার আকস্মিক অসুস্থতার কারণে লখনৌয়ে তোমার জায়গায় অনুষ্ঠান করবেন, এটাই কি ঠিক? হ্যাঁ।
তুমি আমাকে সেই সন্ধ্যার উপার্জনের অর্ধেকটা দেবে, ঠিক? ঠিক। তাহলে সুরাপতি পকেট থেকে একটা 50 পয়সার মুদ্রা বার করলেন আর তার প্রবালের আংটিটা খুলে নিলেন। নীরবে তিনি সেগুলো ত্রিপুরাবাবুর হাতে তুলে দিলেন। ট্রেনটা বর্ধমানে থামতেই অনিল 1 কাপ চা নিয়ে হাজির হল আর দেখল তার সাহেব গভীর ঘুমে আচ্ছন্ন। কয়েক সেকেন্ড ধীরা করে অনিল বলল, স্যার। সুরাপতি সঙ্গে সঙ্গে জেগে উঠলেন। কি চাই? আপনার চা স্যার, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। কিন্তু সুরাপতি চারপাশে উদ্ভ্রান্তের মতো তাকালেন। ব্যাপার কি? ত্রিপুরাবাবু, উনি কোথায়? ত্রিপুরাবাবু? অনিল হতভম্ব শোনাল। না, উনি তো চাপা পড়েছিলেন, তাই না, সেই 51 সালে। কিন্তু আমার আংটিটা কোথায়? কোনটা স্যার? প্রবাল বসানোটা তো আপনার আঙুলেই আছে। হ্যাঁ, নিশ্চয়ই। আর? সুরাপতি পকেটে হাত দিয়ে একটা মুদ্রা বার করলেন। অনিল দেখল তার সাহেবের হাতগুলো স্পষ্ট কাঁপছে। সুরাপতি ডাকলেন, অনিল, তাড়াতাড়ি ভেতরে আয়, জানালাগুলো বন্ধ করে দে। ঠিক আছে, এবার এটা দেখ। সুরাপতি বেঞ্চের এক প্রান্তে আংটিটা রাখলেন আর অন্য প্রান্তে মুদ্রাটা রাখলেন। ভগবান রক্ষা করুন, তিনি নীরবে প্রার্থনা করলেন আর মুদ্রাটার দিকে গভীরভাবে সম্মোহনী দৃষ্টিতে তাকালেন, ঠিক যেমনটা তাকে কয়েক মিনিট আগে শেখানো হয়েছিল। মুদ্রাটা আংটির দিকে গড়াতে শুরু করল এবং তারপর মুদ্রা আর আংটি দুটোই বাধ্য শিশুর মতো সুরাপতির দিকে গড়িয়ে ফিরে এলো। অনিল যে পেয়ালাটা ধরেছিল সেটা মেঝের ওপর পড়ে যেত যদি না সুরাপতি শেষ মুহূর্তে অলৌকিকভাবে হাত বাড়িয়ে শূন্যে সেটা ধরে ফেলতেন। সুরাপতি লখনৌতে তার অনুষ্ঠান শুরু করলেন তার গুরু ত্রিপুরাচরণ মল্লিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যিনি আর নেই। সেদিন সন্ধ্যায় তিনি যে শেষ জিনিসটা দেখালেন সেটাকে প্রকৃত ভারতীয় জাদু হিসাবে পরিচয় করানো হয়েছিল, মুদ্রা আর আংটির কৌশল।